আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পারতেছেন? স্যার অনেক আস্তে শোনা যাইতেছে স্যার। এখন জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আপনাদের কি এর আগে কোনো ক্লাস ছিল? জি স্যার, 3টা থেকে ক্লাস ছিল। আচ্ছা, আপনাদের কিরকম অ্যাটেন্ডেন্স কিরকম থাকে বলেন? আজকে কতজন ছিলেন 3টা থেকে ক্লাসে? 20 জনের উপরে স্যার। তো এখানে তো দেখা যাচ্ছে মাত্র 11 জন আসছে। উম, আচ্ছা, আজকে থেকে আমরা মোটামুটি ভাবে শুরু করব। তো তার আগে আপনাদের ক্লাস টেস্টের কথাটা একটু বলে নিই। আপনাদের ক্লাস টেস্টটা হবে মিড টার্ম, হ্যাঁ, মিড টার্মের আগে চতুর্থ বা পঞ্চম সপ্তাহে যে কোনো সময় আপনারা টাইম ঠিক করতে পারেন, সমস্যা নাই। এটা সিলেবাস হবে যতগুলো থিওরি আলোচনা করা হবে, হ্যাঁ, সিটে আছে অথবা নাই, সিটের বাইরে আমি বাইরে থেকে যা বলবো সবগুলো হবে সিলেবাস। আর এখান থেকে আপনারা হচ্ছে মিড টার্ম পরীক্ষায় কিরকম থিওরি আসবে সেটার একটা ধারণা পাবেন। হয়তো সেম আসবে না, হুবহু আসবে না, তো কাছাকাছি একটা ধারণা পাবেন আর কি। ঠিক আছে, তো সেই কারণে ক্লাসগুলা গুরুত্ব সহকারে করা অথবা ক্লাস লেকচারের যে ভিডিওগুলো আপলোড করে সেগুলো ফলো করলে আপনারা অন্ততপক্ষে মিড টার্মে ভালো করতে পারবেন। হ্যাঁ, মিড টার্মে যদি ম্যাক্সিমাম ভালো করেন অ্যাটলিস্ট 50%, তাহলে ক্লাস টেস্টে 10 দেওয়া হবে অথবা কিছু কম দেওয়া হবে আর কি। অ্যাটেন্ডেন্সের মার্কটা তখন কিছু হয়তো বেশি দেওয়া হবে। হ্যাঁ, তো ক্লাস টেস্টটা খুব ইম্পর্টেন্ট। এটাতে ভালো করলে পারলে আপনারা মিড টার্মে ভালো করতে পারবেন। আর আপনাদের মিড টার্মের সিলেবাসটা একটু ছোট এবং সহজ। হ্যাঁ, তো যে কারণে যারা ভালো নাম্বার পাইতে চান, বিশেষ করে যারা এ প্লাস পাইতে চান, তারা চেষ্টা করবেন যেন মিড টার্মে বেশি করে মার্কটা তুলে রাখা যায়। হ্যাঁ, ফাইনালে যে পারবেন না তা সেটা না, কিন্তু মিড টার্মের যেহেতু একটু তুলনামূলক বেশি সহজ সেখানে বলতেছি। আর সিলেবাস ছোট, আমাদের এখানে মাত্র 4টা ম্যাথ সম্ভবত। হ্যাঁ, ফাইনালের সিলেবাসটা একটু বড়, এখানে ম্যাথও বেশি। আর এখানে ম্যাথ রিলেটেড সাবজেক্ট এটা বলা যায়, তো এখানে ম্যাথ বেশি থাকবে। হ্যাঁ, তো আপনারা তখন ম্যাথ পছন্দ করেন, ম্যাথমেটিক্যাল থাকলে আপনারা নাম্বার বেশি পান। হ্যাঁ, তো আপনাদের জন্য সুবিধা হবে। তো ক্লাস না করলে থিওরিটিক্যাল টার্মগুলোতে বেশি ভালো করতে পারবেন না। হ্যাঁ, তো শীটে থেকে হুবহু তো আসবে না, যেহেতু আপনারা জানেন অনলাইন পরীক্ষা। হ্যাঁ, তো আমাদের শীটের বাইরে থেকেও কিছু আসবে পরীক্ষায়, এবং সেগুলো অবশ্যই সিলেবাসের বাইরে থেকে আসবে না, যেগুলো ক্লাসে আলোচনা করা হবে সেগুলোর ভিতর থেকে আসবে। আচ্ছা, আশা করি সবাইকে বুঝাইতে পারলাম। আহ, এখন আমরা শুরু করি। আমাদের টপিকটার নাম হচ্ছে, সাবজেক্টের নামই হচ্ছে কি, প্রিস্টেস কনক্রিট।
আচ্ছা, তারপর যেহেতু গত সেমিস্টারে যখন আরসিসি পড়ছিলেন তখন মনে হয় লাস্টের দিকে একটা চ্যাপ্টার ছিল আপনাদের এই প্রিস্টেজ কনক্রিট নিয়ে, বা একটা ম্যাথ হয়তো বা ছিল আপনাদের, পাইছেন না? পাইছেন কি কেউ? মনে আছে কারোর? না স্যার। ছিল স্যার। হ্যাঁ ছিল। আমিও আরো বেশ কয়েকটা অনেকেই বলছে যে ওরা পাইছে এবং মনে আছে। যদি মনে থাকে তাহলে তো অনেক ইজি হবে আমাদের জন্য। হ্যাঁ, এটা কিন্তু একটা মোটামুটি এই সাবজেক্টের একটা বেসিক, এই টপিকটাতে একটা বেসিক সাবজেক্ট হচ্ছে এটা। তো এটা এখানে আমাদের বেসিকটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাইতে হবে। আর এটার আর কোনো এটার যে কোনো ডিজাইন বা কোনো কিছু কিন্তু নাই এখানে। হ্যাঁ, আপনাদের নেক্সট সেমিস্টারেও এটার কোনো ল্যাব বা কিছু নাই। এখন আপাতত নাই, আসে কিনা জানি না, তবে আসার সম্ভাবনা নাই। তো এখান থেকে আমরা খুব বেশি কিছু যে আলোচনা করব বা ডিজাইন শিখে ফেলবো সেরকম কিছু না। আমরা মিড টার্মের পরে ফাইনালের দিকে হয়তো বা হালকা ডিজাইন নিয়ে ছোট একটা আলোচনা করতে পারি, কিন্তু তাছাড়া আমরা শুধু বেসিকটা এখানে একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, তো আচ্ছা, তো আমরা যেহেতু আমরা এখানে মাত্র 13-12 পেজের মডিউল, এটা ছোট ছোট পেজ, সবগুলাই ছোট ছোট জিনিস আছে। তোমরা ডিটেলসে যাওয়ার চেষ্টা করবে এবং ভালো করে ক্লিয়ার করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, তো আমরা এখন প্রথমে প্রেস্টিজ কনক্রিট কি জিনিস সেটা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, কেউ কি জানেন অলরেডি এটার ডেফিনিশনটা কি হবে? প্রিস্টেজ মানে পূর্বে তাহলে আমরা তৈরিকৃত। পূর্বে পূর্বে যে কংক্রিট তৈরি করি আর কি, মানে যেমন হচ্ছে একটা পাইল, সে পাইলের কথা বলি, কাস্টিং সিটি পাইল মানে বোরিং করে সরাসরি পাইল করতেছি। আর একটা হচ্ছে প্রি প্রি স্টেট বা মানে যেটা হচ্ছে পূর্বে যে কংক্রিটটা আমরা Precast। তৈরি করে ইউজ করতেছি। আচ্ছা, একজন বলছে প্রিকাস্ট। প্রিকাস্ট আর প্রিস্টেজ কি এক জিনিস? না স্যার, প্রিকাস্ট আর প্রিস্টেজ তো এক না স্যার। আচ্ছা, তো তাহলে এই ডিফারেন্সটা জানেন? তাহলে আপনি একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ, তো প্রথমে যিনি বলছেন তিনি মনে হয় প্রিকাস্টের কথা বলছেন, প্রিস্টেজের কথা বলেন নাই। পারবেন কেউ ক্লিয়ার করে বলতে? স্যার এইগুলা কি স্যার ওই বিমে স্যার ব্রিজের যে গার্ডার গুলা থাকে স্যার পূর্বে তৈরিকৃত ওই রকম কিছু কি স্যার? হ্যাঁ, স্যার বালির মধ্যে পাইলিং করার ক্ষেত্রে যে স্যার প্রিকাস্ট আগে থেকে স্যার পাইলটা করে পরে ওটা হ্যামারের মাধ্যমে বসানো হয় স্যার ওই পাইল। হ্যাঁ, ওইটা হচ্ছে প্রিকাস্ট আর আমরা করতেছি প্রিস্ট্রেস। ওটা তো ডিফারেন্স আছে। ছিলাম একটু স্যার, কনফিউশন আছে। আর কেউ? আচ্ছা, ক্লিয়ার কনসেপ্ট নাই, আছে সমস্যা নাই। আচ্ছা, প্রি মানে কি? আপনি তো অলরেডি বললেনই, পূর্বে তৈরিকৃত। হ্যাঁ, প্রি মানে ধরলাম পূর্বে, এটা পৃষ্ঠ শব্দটাকে দুই ভাগে ভাগ করলাম। প্রি মানে পূর্বে, আর একটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে কি? পীড়ন। কি কি ধরনের স্ট্রেস আমাদের স্ট্রাকচারের মেম্বারগুলোতে আসতে পারে? পীড়ন, টান পীড়ন। হ্যাঁ, যদি আমরা বলি টেনশন, কম্প্রেশন, শিয়ার। আচ্ছা, শিয়ারটা আমরা বাদ দিলাম, আমরা টেনশন আর কম্প্রেশন নিয়ে আমরা আমাদের এই সাবজেক্টে আলোচনা করব। হ্যাঁ, স্ট্রেস। তাহলে প্রি হচ্ছে পূর্বে, স্ট্রেস হবে কি কি স্ট্রেস, কম্প্রেশন, টেনশন এবং কম্প্রেশন আসবে কোথায়? আমাদের যে স্ট্রাকচারটাকে আমরা প্রি স্ট্রেস করতেছি স্ট্রাকচারটাতে। এখন পূর্বে মানে কার পূর্বে, এটা যদি বুঝতে পারি আর কি কি স্ট্রেস আসবে সেটা বুঝতে পারলে এই ডেফিনিশনটা পুরোটা আমরা বুঝে ফেলবো। হ্যাঁ, তাহলে ডেফিনিশনটা মুখস্থ করা লাগবে না, বুঝে ফেললে আমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবো। হ্যাঁ, আর বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এই বোঝার ভিতর থেকে ছোট ছোট প্রশ্ন হবে পরীক্ষায়, ক্লাস টেস্টে, যে কোনো জায়গায়। হ্যাঁ, তো বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, এখানে প্রি হচ্ছে আমাদের সার্ভিস লাইফ আছে, যে আমাদের যদি কোনো বিল্ডিং যেটা আছে, যদি বিল্ডিং এর বিমে তৈরি করা হয়, বিমে প্রিস্টেসিং করা হয়, হ্যাঁ, তো তার যে সার্ভিস লাইফ আছে, মানে তাকে বিমটা তৈরি করার পরে আমরা তাকে কেন বানাচ্ছি? বিল্ডিং এ লোড আসবে, লোড বহন করবে বা এক্সটার্নাল লোডিং আসবে। তারপরে ব্রিজের ক্ষেত্রে, ব্রিজের যে আমরা ডেক দিচ্ছি বা স্ল্যাব দিচ্ছি সেখানে প্রিস্টেসিং করতেছি, ফ্লাইওভার আছে। হ্যাঁ, তারপরে এখন মেট্রো রেল হচ্ছে। হ্যাঁ, তো এগুলাকে কখন এই স্ট্রেসটা দেওয়া হচ্ছে? তার সার্ভিস লাইফের পূর্বে বা এক্সটার্নাল লোডিং আসার পূর্বে। তো এক্সটার্নাল লোডিং আসার পূর্বে কোন স্ট্রাকচারে বা ওই স্ট্রাকচারটাতে যদি টেনশন এবং কম্প্রেশনের যে কোনো একটা বা দুইটাই আসে, যে কোনো একটা বা
দুইটাই দেয়া হয়, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে প্রিস্ট্রেস। তাহলে এটা কিভাবে দেয়া হবে? ডেফিনিশন কিন্তু শেষ হয় নাই, জাস্ট আমরা ডেফিনিশনটার একটা অর্থ বুঝলাম, বাংলা অর্থটা বুঝলাম। হ্যাঁ, তো এখন এটা কিভাবে দেওয়া হবে সেটা যদি দেখি তাহলে আমাদের ডেফিনিশনটা কমপ্লিট হবে। ঠিক আছে, ধরলাম এটা একটা বিম। হ্যাঁ, বিমটা আমরা কি করতে পারি, এভাবে চাপ দিয়ে কম্প্রেশন দিতে পারি, আবার টান দিয়ে টেনশন দিতে পারি। তো বিম কি টেনশন নিতে পারবে? পারবে না। তো যেহেতু বিম বা আমাদের যেহেতু কনক্রিট মেম্বার টেনশন যেহেতু নিতে পারবে না, তো আমরা সেই অতিরিক্ত কিছু জিনিস আমরা দেখতে চাচ্ছি না। সাধারণ আমরা ভাবে যেটা করতে পারি, আমাদের কম্প্রেশন মেম্বার গুলাকে বা কনক্রিট মেম্বার গুলাকে এভাবে চাপ দিতে পারি। চাপ দিলে কি হবে, সে আরো স্কুইজ হয়ে আরো শক্ত বা আরেকটু মজবুত হওয়ার চেষ্টা করবে। সেটি তো নাকি মনে করেন আপনার কাছে একটা ইরেজার বা একটা রাবারের কিছু একটা আছে, হ্যাঁ, তো সেটা যে পরিমাণ লোড নিতে পারবে, সেটা কিন্তু চাপ দেয়া হয়, তার বেশি লোড নিতে পারবে না। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, তো ওই কাজটা সংকুচিত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সংকুচিত হয়ে যাক অথবা হয়ে যাবে অথবা হয়ে যাওয়ার চেষ্টা করবে, এই আর কি। এটা হয়তো বা কনক্রিটটা হয়তো বা এতটাও দেখা যাবে না, কিন্তু রাবার বা যেগুলো ইলাস্টিসিটি কম সেগুলো হয়তো বা দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে এই কাজটা যদি আমি করি, দুই দিক থেকে চাপ দেই, এখন চাপটা কি দিক থেকে দিয়ে সারাদিন ধরে রাখতে পারবো? আমাদের পক্ষে তো সম্ভব না, এবং এটা তো খরচও বেশি হবে। তো এই কাজটাকে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করব। কি হবে? এই কাজটাকে করার জন্য আমরা এখানে দিয়ে দিব দুইটা মানে সরি একটা রিইনফোর্সমেন্ট বা রড যাই দিই। হ্যাঁ, একটা দিয়ে দিলাম, একটা রড দিয়ে দিলাম। হ্যাঁ, এখন রড দিয়া আমাকে করতে হবে কি কম্প্রেশন, কিন্তু রডকে তো কম্প্রেশন দিতে পারবো না। তাহলে দেখি কোনো ভাবে করা যায় কিনা। হ্যাঁ, রডটাকে আমি দুই পাশ থেকে যদি টান দিই, রডটাকে দুই পাশ থেকে টান দিলে কি হবে? লম্বা হবে না, ইলংগেশন হবে কিনা? যদি তার হবে স্যার। হ্যাঁ প্রপার ইলংগেশন ক্যাপাসিটি থাকে, তাহলে সেটা নির্দিষ্ট ইলংগেশন হবে। সেই কারণে আমরা এই যে এখানে প্রিস্ট্রেসিং এর জন্য সাধারণ রড ইউজ করি না। হ্যাঁ, আমাদের যে নরমাল যে রড আছে সেগুলো এখানে ইউজ করা হয় না। এখানে হাই স্ট্রেন্থ স্টিল ইউজ করা হয়। হ্যাঁ, তো মাইল্ড স্টিল আমরা ইউজ করি না, এটা মনে রাখবেন। কেন ইউজ করি না? কারণ মাইল্ড স্টিল তো যে পরিমাণ আমার স্ট্রেংথ দরকার সেই পরিমাণ স্ট্রেংথ সে দিতে পারবে না, তার আগে ছিঁড়ে যাবে বা ফেল করে যাবে। এই কারণে এই রড গুলো যে দেওয়া হয়, রিনফোর্সমেন্ট গুলো, এগুলো খুব হাই স্ট্রেংথ হয়, যেন সে ওই যে স্ট্রেসটা আমার দরকার সেই স্ট্রেসটা সে ডেভেলপ করতে পারে। আচ্ছা, এখন রডটাকে যখন আমি টান দিলাম, টান দেওয়ার পরে যদি আমি ছেড়ে দেই, দুই পাশ থেকে ছেড়ে দিই, তাহলে কি হবে? রডটাকে আমি প্রথমে টান দিলাম দুই দিক থেকে, হ্যাঁ, টান দেওয়ার পরে এখন যদি আবার ছেড়ে দিই, তাহলে কি হবে বলেন? স্যার রডে তো স্যার টান দিয়ে ছেড়ে দিলে ওর যে সর্বোচ্চ ইয়েল্ড স্ট্রেংথ আছে সেই পর্যন্ত ওর বেশি যদি হয় সেক্ষেত্রে লম্বা হয়ে যাবে স্যার। আর টান দিয়ে ছেড়ে দিলে তো স্যার ও আর সংকুচিত হবে না, ওই রকমই থাকবে। হ্যাঁ, তার মানে পূর্বের অবস্থা ফিরে আসবে, সেটাই তো? নাকি যে পর্যন্ত টানছে ওখানে থেকে যাবে? না ওখানে স্যার, থেকে যাবে পূর্বের স্যার। অবস্থায় আসবে। কিভাবে? ওটা কি কিন্তু রাবার নাকি? স্যার ইন এটা ডিসটেন্স তো আছে না, টান ইন দিলে ডিসটেন্স যেটুকু এর লম্বা পরে হবে ওটা তো আর সংকুচিত হবে না স্যার, রিফাইন করা ছাড়া। হ্যাঁ, আপনার স্ট্রেস স্ট্রেন কার্ভ পড়ছেন না? স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভ, স্টিলের ইলাস্টিসিটি কি রাবারের চাইতে কম না বেশি? কম। কম? দেখেন ভালো করে। বেশি বেশি স্যার। স্টিলের ইলাস্টিসিটি রাবারের চাইতে বেশি। হ্যাঁ, তো স্টিলকে ইল্ড স্ট্রেংথের বা ইল্ড পয়েন্টের আগ পর্যন্ত আপনি টেনে যদি ছেড়ে দেন, হ্যাঁ, তার একটা নির্দিষ্ট লস হবে, বাকি পুরাটাই ফিরে আসবে। হ্যাঁ, একটা পার্মানেন্ট ডিফরমেশন হবে, সেই পার্মানেন্ট লস ছাড়া বাকি পুরাটাই ফিরে আসবে। 1% বা 2% লস হবে, বাকি পুরাটাই ফিরে আসবে। এই ক্যাপাসিটিটার নামই হচ্ছে তার ইলাস্টিসিটি। হ্যাঁ, এই কারণে তাকে বলো ইলাস্টিক ম্যাটেরিয়াল। রাবার যদি আপনি টেনে ছেড়ে দেন তাহলে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো রাবার যেরকম ইলাস্টিক, স্টিলও কিন্তু ইলাস্টিক। স্টিল তো রাবারের চেয়ে বেশি ইলাস্টিক, কারণ রাবার যে স্টিল যে পরিমাণ লোড নিতে পারবে, রাবার কি সেই পরিমাণ লোড নিতে পারবে? পারবে না। আচ্ছা, পারবে না স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে, এখন যদি ছেড়ে দিয়ে আবার আগের অবস্থায় ফিরে যাবে, তো আমার তো লাভ হলো না। এখন ছাড়ার আগে যদি আমি এখানে আটকায় দিই কোনোভাবে,
ছাড়ার আগে যদি আমি আটকায় দেই, আটকানোর পরে লোডটা ছাড়লাম বা এই দুই পাশ থেকে কেটে দিলাম, এখন কি হবে? এখন স্যার ওই জায়গাটুকু তো ওই সাপোর্টের মধ্যে যে জায়গাটুকু ওইটুকু তো স্যার যাইতে পারবে না তাইলে। হ্যাঁ, না এখন তো আর ছোট হইতে পারবে না, কিন্তু এখন করবেটা কি? সে তো কংক্রিটের উপর কিছু একটা প্রভাব ফেলবে। সেই প্রভাবটা কিরকম হবে? সেই প্রভাবটা কি বুঝতে পারছেন কিরকম হবে? সে কি কংক্রিটকে কোনো লোড দিবে কিনা? কংক্রিট স্যার ওর ভিতরে তো টেনশন কাজ করবে আর স্যার কি, রেইনফোর্সমেন্ট টেনসাইল লোড নিতে পারে না স্যার, কম্প্রেসিভ লোড নিতে পারে। নিতে পারে। এখন কি হচ্ছে আসলে স্ট্রাকচারটা থেকে হচ্ছেটা কি? এখন স্টিলটাকে টেনে আমি এখানে আটকিয়ে কেটে দিলাম, হ্যাঁ, এখন স্টিলটা কি তার আগের অবস্থায় যাওয়ার চেষ্টা করবে কিনা? করবে স্যার। করবে। তো যখন আগের হ্যাঁ অবস্থায় স্যার, যাওয়ার অবশ্যই চেষ্টা করবে। করবে, তখন কংক্রিটের কি হবে? কংক্রিটে স্যার তীর ফাটল হইতে পারে। তীর ফাট হয়ে যাবে স্যার। ট্রাক দেখা দিতে পারে স্যার। জি তাহলে স্টিল কি কংক্রিটের উপর কোনো লোড ক্রিয়েট করলো? করছে স্যার। কি রকম কম্প্রেশন নাকি টেনশন? টেনশন। টেনশন। টেনশন স্যার। টেনশন কেন হবে? স্যার রডটা টান পড়তেছে না স্যার। কম্প্রেশনই স্যার, চাপ চাপ সৃষ্টি করলো। স্টিল কি করতেছে? ভিতর দিকে ঢোকার চেষ্টা করতেছে, টেনশন এদিক করছে। দিয়ে এদিক দিয়ে ভিতর জি। ঢোকার চেষ্টা চাপ করতেছে। দিতেছে। তার মানে কি স্টিলটা ছোট হইতে চাইতেছে না? জি হ্যাঁ, স্টিলটা ছোট হইতে চাইতেছে কিন্তু ছোট তো হইতে পারতেছে না। তাহলে সে কি করতেছে? কনক্রিটটাকে টানতেছে দুই দিক থেকে, ভিতরের দিকে টানতেছে কনক্রিটটাকে। তার মানে কি এখন সে চেষ্টা করতেছে যেন কনক্রিটটা ছোট হয়ে যায়। ব্যাংকে তুলে 7,000 টাকা সে পাবে, ঠিক আছে? ঠিক আছে, তো এখানে কি হলো, সে নিজে কনক্রিটের উপর টেনশন দিচ্ছে না, সে কিন্তু কম্প্রেশন দিচ্ছে। হ্যাঁ, কনক্রিটটাকে কম্প্রেস করতেছে। তো কিছুক্ষণ আগে আমি যে যুক্তিটা দিলাম, আমার কনক্রিটটাকে আমার কি করতে হবে? কম্প্রেস করতে হবে। হ্যাঁ, তো কম্প্রেস তো আমি বাইরে থেকে করতে পারবো না, তো আমাকে ভিতর থেকেই করা লাগলো। এই প্রসেসে আমার কনক্রিটটাকে সে দুই দিক থেকে টেনে ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, তো এই যে কনক্রিটটা সে নিজে তো স্কুইজ হতে পারতেছে না। হ্যাঁ, সে নিজের তার এবং এই যে লোডটা আমি দিলাম, যে ফোর্সটা দিলাম, এই ফোর্সটা কিন্তু অবশ্যই স্টিলের ইল্ড পয়েন্টের সাথে কম হইতে হবে। ইল্ড যে ফোর্স আছে সেই ফোর্সের সাথে কম হইতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ কম হইতে হবে, 20% বা 50%। হ্যাঁ, তো ইচ্ছা মতো দিতে পারবো না, আমাদের কিছু স্পেসিফিকেশন থাকবে অবশ্যই। ঠিক আছে, তো এই যে কনক্রিটের উপর যে কম্প্রেশনটা আসলো, হ্যাঁ, এই কম্প্রেশনটাও কিন্তু সার্ভিস লাইফের আগে আসছে। তো এই কম্প্রেশনটাকে বলা হয় প্রি কম্প্রেশন। এই শব্দটা কিন্তু আপনারা পাবেন হয়তো নেক্সট ক্লাসে হয়তো পাবেন। এই কম্প্রেশনটাকে বলা হয় প্রি কম্প্রেশন, আর এই প্রসেসটার নাম হচ্ছে প্রিস্ট্রেস বা প্রিস্ট্রেসিং। এখন এই যে স্ট্রাকচারটা, এটাকে যদি সহজভাবে আরেকটা উদাহরণ দিই আমি, মনে করেন একটা এরকম তার বা কোনো কিছু একটা টাঙানো আছে, এখানে লোড আছে এরকম। হ্যাঁ, তো আমাদের বিমটাতে কি ডাউনওয়ার্ড লোড আছে না এরকম, এটা এরকম এখানে দেখালাম যে কোনো একটা কিছু দিয়ে আটকে দেওয়া আছে, লোড আছে। হ্যাঁ, এখন আমি লোডটা যদি সরায় দেই, তাহলে আমাদের তারটা কি করবে? উপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে না? জি লোডটাকে হঠাৎ করে সরায় দিলে ঠিক সেম ভাবে এ দেখেন এই যে এখানে যে স্টিল আছে, এটা কি করতেছে? দুই দিক থেকে টানতেছিল। তার মানে কি স্টিলটা যদি কনক্রিটটা নিচের দিকে টান দিয়ে ধরে না রাখতো, তাহলে স্টিলটা উপরের দিকে উঠে যেত না? জি স্যার। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, এই যে স্টিলের যে এই যে কম্প্রেশন দিচ্ছে স্টিল কনক্রিটের উপরে, এই ঘটনার কারণে কনক্রিটের মাঝে একটা এইরকম ইফেক্ট চলে আসছে, আপওয়ার্ড ইফেক্ট চলে আসছে একটা অলরেডি। এবং সে চাচ্ছে তার স্ট্রাকচারটা নিয়ে, তার কনক্রিটের স্ট্রাকচারটা পুরোটা নিয়ে ভেসে যাইতে উপরের দিকে বেলুনের মতো করে। কিন্তু সে পারবে না, কারণ কনক্রিটের অবশ্যই একটা সেলফ ওয়েট আছে, তার সাপোর্ট কন্ডিশন আছে। হ্যাঁ, সেই সেলফ ওয়েটকে তো উপেক্ষা করে হয়তো যেতে পারবে না। কিন্তু আপনারা যদি পৃষ্ঠের সাইডে কাজ করে থাকেন, তাহলে হয়তো দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে হয়তো বা কলামের স্ল্যাবের ক্ষেত্রে সাধারণত হয়, অনেক সময় স্ল্যাবটা হালকা ভেসে ওঠে উপরের দিকে পৃষ্ঠের কাজ করার সময়। পৃষ্ঠের যেসব স্ল্যাবে করা হয়, দেখছেন কেউ বা কাজ করছেন কখনো কেউ? না স্যার, কাজ করেছে স্যার কোনো তাই স্যার। স্যার তবে দেখেছি স্যার, পাইল করলে পাইলের উপর লোড টেস্ট করে। না না, পাইলের সাথে তো এটা সম্পর্ক নাই, এটা পাইলে হবে না।
কার হবে স্যার? স্টিল স্ট্রাকচার? না না, স্টিল স্ট্রাকচার কেন হবে? আমরা কনক্রিট নিয়ে কাজ করতেছি। তাহলে কংক্রিটের কি হবে স্যার? আরেকবার বলেন স্যার, বোঝা যায়নি। আমি বলতেছিলাম, আমি যে আমার যে কনক্রিট মেম্বারটা স্ল্যাব অথবা হ্যাঁ বিম, হ্যাঁ, যখন আমি প্রিস্টেসিং করলাম, করার পরে স্ট্রাকচারটা আমার হালকা উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে, কারণ যেহেতু তার উপরে আমি আপওয়ার্ড লোড দিলাম, হ্যাঁ, এই যে প্রিস্টেসিং করলাম এটাই তার একটা আপওয়ার্ড লোড। এই লোডটার হুম। কারণে সেলফ ওয়েটটা যদি কম হয়ে যায় কোনো কারণে, তাহলে কি উপরের দিকে ভেসে ওঠার চেষ্টা করবে? কখনো ভেসে উঠতে দেখছেন কিনা সেটা জিজ্ঞাসা করছি আমি। না, বেশি উঠতে দেখিনি স্যার। আচ্ছা, তো মাঝে মাঝে হয় কোথাও ডিজাইনে কোনো ভুল হইলে বা সেলফ ওয়েট যদি কম হয়ে যায়, তো মাঝে মাঝে স্ল্যাবের ক্ষেত্রে ম্যাক্সিমাম, কারণ স্ল্যাবে তো অনেকগুলো থাকে এবং স্ল্যাব তো বড় হয়, অনেক সময় স্ল্যাবে হালকা 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি এরকম উপরের দিকে ভেসে ওঠে। হ্যাঁ, এটা ঘাবড়ানোর কিছু নাই, আপনারা হয়তো দেখেন নাই। হ্যাঁ, তো মাঝে মাঝে হয়, এটা পাওয়া যায়। আচ্ছা, তো এটাই হচ্ছে আসলে আমাদের প্রিস্টেসের ইফেক্ট বা আমাদের যে মেইন প্রিস্টেসের কাজ, স্ট্রাকচারটাকে উপরের দিকে ধরে রাখা। তো এটার সাথে আমাদের নরমাল আরসিসির ডিফারেন্সটা হচ্ছে, নরমাল আরসিসিতে কি হয়, আমাদের স্ট্রাকচারটা, আমি একটা বিম আঁকাই, এরকম একটা বিম, হ্যাঁ, আমি জাস্ট একটা লাইন আঁকালাম, হ্যাঁ, পুরোটা ওইভাবে আঁকাইলাম না, একটা লাইন আঁকালাম, তো বিমটা কি হয় এভাবে বেন্ডিং হয় সেলফ ওয়েটের জন্য, অলরেডি এরকম একটা বেন্ডিং ইফেক্ট তার মধ্যে থাকে, তো তার উপর যখন আরো লোড আসে তখন সে আরো বেন্ড হয়, বা ফ্লেক্সার আসে। কিন্তু আমাদের প্রিস্টেজ স্ট্রাকচার গুলোতে এটা হয় না। প্রিস্টেজ স্ট্রাকচার গুলোতে কি হয়, অলরেডি তার উপর এরকম একটা বেন্ডিং আছে, ঠিক আছে, এরকম একটা বেন্ডিং আছে। স্ট্রাকচারটার উপর যখন লোড আসবে, এটাকে নিউট্রাল করে প্রথমে আসবে এই নিউট্রাল স্টেজে, তারপরে আরো লোড আসলে তখন সেটা এরকম হবে। তাহলে কি এটা কি নরমাল আরসিসি তে বেশি লোড নেবে কিনা? স্যার নেবে। জি। অনেক বেশি লোড নেবে। এটা দিয়ে আর কি উপকার পাওয়া যাইতে পারে? স্যার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আর ঝুলটা নিচের দিকে না দিয়ে উপরে গিয়ে দিচ্ছে। ওইটা হচ্ছে লম্বার ক্ষেত্রে, যদি আমাদের অনেক লেন্থটা অনেক বেশি হয় না, সেটাই তো বলতেছেন, লেন্থ বেশি হলেই তো উপরে দিচ্ছে। মানে কি, আমি তো এখানে স্টিলটার কথা বলতেছেন না? মানে ঝুলন বিম করে স্যার, ঝুলনটা উপরের দিকে দেয় স্যার, মানে বটমটা টপ হয়ে যায় দেখা যায়। বটমটা টপ হয়ে যায় মানে? মানে স্যার বিমের ঝুলটা তো সাধারণত নিচের দিকেই দেয়া হয়, কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্যার, দেখতে পারি কিছু ডিজাইনে হচ্ছে উপরের দিকে দেয় ওই ঝুলটা। জি স্যার। এইটা এই রিইনফোর্সমেন্টটা, জি স্যার। জি স্যার। হ্যাঁ, পুরাটাই তো উপরে থাকে না, কিছুটা তো নিচেও থাকে। কিছুটা সাপের মতন আর জি কি হয়। পুরাটা, হ্যাঁ, পুরাটা উপরে থাকবে না, এরকম থাকে হয়তো বা, না জি জি জি। ঢেউয়ের মতো। হ্যাঁ, ওইটাও আছে, ওইটাও। এখন ওইটা পড়াইতে গেলে আপনাদের বিশাল স্টাডি করতে হবে, আগে ডিজাইন পড়াইতে হবে। স্যার এটা বাদে এই এই রড বাদে স্যার এটা বাদে আবার আবার আপনার রিং ব্যবহার করে স্যার, কিছু কিছু ডিজাইনে দেখছি স্যার। রিং? জি স্যার। রড? আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য রড বলছি, আসলে রড তো না এখানে, কেবল আছে, হ্যাঁ, কেবল ইউজ করা হয়, হ্যাঁ, টেন্ডন কেবল, স্ট্যান্ড, ওইগুলো ইউজ করা হয়। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে জাস্ট একটা উদাহরণ বা জাস্ট একটা ইফেক্টে বোঝানোর জন্য এটা দেখাইলাম আর কি। হ্যাঁ, তো এটার নাম তো রড না। আচ্ছা, তো এই হলো প্রিস্ট্রেসের ডেফিনিশনটা। এটা দিয়ে আমরা জাস্ট টোটাল এখানে বোঝার চেষ্টা করলাম প্রিস্ট্রেস মানে কি। এখন ডেফিনিশনটা বাংলায় সুন্দর করে বোঝাইতে পারবেন কেউ? জাস্ট ডেফিনিশনটা। কি বুঝেন নাই নাকি আপনারা? বোঝা গেছে স্যার, কিন্তু মানে গুছিয়ে বলাটা আসলে ডিফিকাল্ট। গুছায় না বলেন, উল্টা পাল্টা করে বলেন, সমস্যা নাই। গুছিয়ে বলতে হবে ফার্স্ট টাইমে, সবাই গুছিয়ে ফেললে হবে?
মানে স্যার কংক্রিট, এক কথা স্যার কংক্রিটের মধ্যে রেইনফোর্সমেন্টে যখন লোড দিচ্ছি বা কাজ করতেছে তখন পূর্বের অবস্থায় ফিরে আসতে গিয়ে যে বাধাগ্রস্ত হচ্ছে এবং ওই রেইনফোর্সমেন্ট কংক্রিটে যে চাপ দিচ্ছে এক্সটার্নাল বা ইন্টারনাল যে প্রবলেম গুলো হচ্ছে স্যার, এই ধরনের আর কি স্যার। আচ্ছা, আর কেউ বলতে চান? ঠিক আছে, সমস্যা নাই। এই পয়েন্টটা জাস্ট আমি এখানে কিন্তু ডেফিনিশনটা দেয়া আছে, আবার এখানে জাস্ট সুন্দর করে লেখা আছে আর কি। আমরা যে কথাগুলো আলোচনা করলাম সেগুলাই এখানে জাস্ট একটু এক লাইনে বলা আছে। তো দেখি ওরা কি বললো এখানে। কনক্রিট ইন হুইচ দেয়ার হ্যাভ বিন ইন্ট্রোডিউসড ইন্টারনাল স্ট্রেসেস। এখানে বলা আছে কি একটা কনক্রিট, তার মানে আমাদের প্রিস্টেজ কনক্রিটটাও একটা নরমাল কনক্রিটের মতো, এটাও একটা কনক্রিট। ঠিক আছে, এতটুকু মিললো। কনক্রিট ইন্ট্রোডিউসড করা হয়েছে কি ইন্টারনাল স্ট্রেস। তো আমরা কি করছি, প্রথমে টেনশন দিছি স্টিলে, সেটা কি করছে আমার কনক্রিটকে কম্প্রেস করছে। হ্যাঁ, তার মানে দুইটাই স্ট্রেসই আমার ইন্টারনাল স্ট্রেস পাওয়া গেছে। তার মানে এতটুকু ওকে। কনক্রিট যেখানে ইন্টারনাল স্ট্রেস ইন্ট্রোডিউস করা হয়েছে একটা নির্দিষ্ট পরিমাণে, হ্যাঁ, এবং ডিস্ট্রিবিউট করা হয়েছে, তারপর সেটা কি রিজাল্টিং দ্য স্ট্রেসেস রিজাল্টিং ফ্রম দ্য গিভিং এক্সটার্নাল লোডিং আর কাউন্টারঅ্যাক্টেড। হ্যাঁ, স্ট্রেসেস রিজাল্টিং ফ্রম গিভেন এক্সটার্নাল লোডিং। এক্সটার্নাল লোডিং বলতে আমাদের সার্ভিস লাইফে যে লোডগুলো আসবে, যে এক্সটার্নাল যে লোডগুলো আসবে বাইরে থেকে আমরা যে লোডগুলো দিব। হ্যাঁ, বিল্ডিং এর ক্ষেত্রে হলে বিল্ডিং এর কিছু ম্যাটেরিয়ালের যে লোড থাকবে, চেয়ার টেবিল, হ্যাঁ, তারপরে মানে লাইভ রাস্তায়, লোড গুলো স্যার। হ্যাঁ, ওই লাইভ লোড গুলো আর কি। হ্যাঁ, লাইভ লোড গুলোকে সে কাউন্টারঅ্যাক্ট করবে। মানে ওই যে কাউন্টারঅ্যাক্ট মানে কি হচ্ছে, তার যে কাজ কি, তার কাজ কি উপরের দিকে ধাক্কা দেয়া। হ্যাঁ, তো আমি যখন উপর থেকে নিচের দিকে লোড দিচ্ছি, সে কতটুকু পর্যন্ত ধাক্কা দিয়ে সরায় রাখতে পারে বা ওইটাকে কাউন্টারঅ্যাক্ট করতে পারে। হ্যাঁ, ওইটার একটা নির্দিষ্ট, তার আবার নির্দিষ্ট একটা ক্ষমতা আছে। তাকে তো আমি মনে করেন যে একটা লিমিটেশনের বাইরে ইচ্ছা মতো উত্তর দিতে পারবো না। এখানে বলা হচ্ছে কাউন্টারঅ্যাক্টেড টু এ ডিজায়ার ডিগ্রি, একটা নির্দিষ্ট ডিগ্রি পর্যন্ত বা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। ঠিক আছে, ইজ নোন অ্যাজ প্রিস্টেজড কনক্রিট। হ্যাঁ, এটা হচ্ছে প্রিস্টেজড কনক্রিট। আমার প্রিস্টেজড কনক্রিট হচ্ছে কি একটা কনক্রিট যেখানে আমরা কি করছি, কিছু ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ করছি, কম্প্রেশন, টেনশন, কম্প্রেশন। হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণে ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ করছি, সেই স্ট্রেসটা আমার যে স্ট্রাকচারটা আছে তার উপরে যে এক্সটার্নাল লোডগুলো আসতেছে সেই লোডগুলোকে কাউন্টারঅ্যাক্ট করবে। হ্যাঁ, এবং এই প্রসেসটার নাম হচ্ছে প্রিস্টেজ কনক্রিট। ক্লিয়ার হয়েছেন সবাই? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা একটা ব্রেক দিই নামাজের জন্য, আজান পড়ে গেছে আপনাদের। আমি একটু স্যার যদি নামাজের বিরতি দিবেন না স্যার? হ্যাঁ, সেটাই বলতেছিলাম। তো একটা 10 মিনিটের একটা ব্রেক দিই। হ্যাঁ, হবে না 10 মিনিটে? জি স্যার, হবে স্যার। ঠিক আছে, 10 মিনিট পরে। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমি তো অ্যাটেন্ড ছিলাম না ওই যে প্রেজেন্টেশনের জন্য, গ্রুপ গ্রুপ করছিলেন, সো আমার রোলটা স্যার 76 এট ফার্স্ট আর কি, আমাদের বি সেকশনে স্যার। আচ্ছা আচ্ছা, 76 আমি দেখলাম স্যার গ্রুপে আপনার 80 থেকে করা হয়েছে, কানেক্ট করা হয়েছে। তাহলে আমি 76 স্যার ওয়ান গ্রুপে চলে যাব স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই 76 ওয়ানে চলে যাবেন যদি বি সেকশনে হয়ে থাকেন। একটু চেক জি করে জি দেখেন। স্যার, বি সেকশনে স্যার আমি শুরু এট ফার্স্ট আর কি, আমার রোল স্যার হ্যাঁ, তাহলে 76 থেকে শুরু আর কি। তাহলে 1 নম্বরে চলে যাবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ঘড়িতে 5:38 বাজে। আমরা জি স্যার, আজান দিছেন, 5:48 শুরু করব আবার। জি স্যার।
হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনাদের স্টেশন তো দেখা যাচ্ছে আরো কমে গেল এখন। আচ্ছা, এখন আমাদের এখানে দুইটা টার্ম আছে, কনসেন্ট্রিক্যালি প্রিস্টেজ বিম আর একটা হচ্ছে ইসেন্ট্রিক্যালি প্রিস্টেজ বিম। এই শব্দ দুইটাকে আপনারা শুনছেন? জি স্যার। এই শব্দ দুটো দিয়ে আসলে কি বোঝায় সেটা বলতে পারবেন? মানে এই শব্দ দুইটা কেন এরকম নাম হলো, মানে কি এগুলার? ইসেন্ট্রিক্যালের মানে এটা কি আর কনসেন্ট্রিক্যাল দুইটা এটার মানে এটা কি? বলেন, নাম শুনছেন, অর্থ জানেন না? স্যার জানি না স্যার, প্রথম শুনতেছি। আচ্ছা, উজ্জ্বল রয় আছেন? জি স্যার। না, সবাই তো চুপচাপ, তাই মাঝে মাঝে কথাবার্তা বলা লাগে, তো চুপচাপ থাকলে মনে হয় যে সবাই ঘুমায় পড়ছেন কিনা। জি স্যার। জি স্যার, জি স্যার, আমরা আছি স্যার, জেগে আছি। আমরা আছি স্যার স্যার। মনোযোগ দিয়ে ক্লাস করতেছি স্যার। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, নাহলে ভালো করা যাবে না। না না, প্রি স্টেট কংক্রিট স্যার, এই সাবজেক্টটা স্যার যখন প্রথম সেমিস্টারে ছিলাম তখনই বড় ভাইদের কাছে শুনতাম যে মানে অনেক ডিফিকাল্ট একটা সাবজেক্ট বা ইন্টারেস্টিং, অতএব স্যার আমরা এই ক্লাসটা মনোযোগ দিয়েই করব। আচ্ছা, তাহলে তো ভালো, আমিও আশা করতেছি আপনারা মনোযোগ দিয়ে করবেন এবং সবাই ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, তাহলে কনসেন্ট্রিক্যালি প্রিস্টেজ বিম হচ্ছে, আচ্ছা কনসেন্ট্রিক জিনিসটাকে বুঝি। কনসেন্ট্রিক হচ্ছে যদি আমার কোনো একটা লোড বা ফোর্স, যাই হোক কোনো একটা লোড বা ফোর্স, তার যে অ্যাক্টিং যে লাইন আছে, হ্যাঁ সেই অ্যাক্টিং লাইনটা যদি আমি যে বস্তুর উপরে সেই ফোর্সটা দিচ্ছি সেই বস্তুটার সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার দিয়ে যায়, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলবো কনসেন্ট্রিক লোড বা ফোর্স, যাই হোক। আর যদি সেই লোডটা যদি সেই সেন্টার দিয়ে না যায়, একটা সেন্টার দিয়ে না গেলে যে কোনো দিকে একটু ডিভাইশন হইতে পারে, হ্যাঁ, যে যে ডিভাইশনটা হবে, যে দূরত্বটা পাওয়া যাবে, সেই দূরত্বটা যে পাওয়া গেল, সেই কারণে সেই লোডের কন্ডিশনটাকে আমরা বলবো ইসেন্ট্রিক লোড। হ্যাঁ, তো এখন প্রিস্টেসের ক্ষেত্রে কি হবে? প্রিস্টেসের ক্ষেত্রে হবে কি, লোডটা আসলে নিচ্ছে কি এখানে প্রিস্টেসের জন্য যে আমরা এক্সট্রা বিমটা ইউজ করতেছি, সরি এক্সট্রা যে স্টিলটা আমরা ইউজ করতেছি, সেই স্টিলটা, হ্যাঁ, তো এখন সেই স্টিলটা যদি আমার এই ক্রস সেকশনের সিজি দিয়ে যায়, হ্যাঁ, বিশেষ করে আমরা মিড স্প্যান সেকশন গুলাতে কেটে যদি দেখি যে আমাদের ক্রস সেকশনের সিজি দিয়ে আমাদের স্টিলটা যাচ্ছে বা অবস্থিত আছে, তখন আমরা সেটাকে বলবো কনসেন্ট্রিক্যালি প্রিস্টেস। হ্যাঁ, আর যদি সেই স্টিলটা আমার স্ট্রাকচার বা ক্রস সেকশনের সিজি দিয়ে না যায়, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে, মেনটেন করে, সেই দূরত্ব দিয়ে যাওয়ার কারণে তখন আমরা ওই যে প্রিস্টেসিং যে কন্ডিশনটা আছে সেটাকে বলবো ইসেন্ট্রিক্যালি প্রিস্টেস। তো ইসেন্ট্রিসিটি, আর এই দূরত্বটার নাম হবে ইসেন্ট্রিসিটি। তো এই ইসেন্ট্রিসিটি যেহেতু একটা দূরত্ব, এটার এককও কি হবে? দূরত্বের একক, হ্যাঁ, মিটার, ফিট, সেন্টিমিটার, ইঞ্চ, এই টাইপের কিছু একটা। ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ার থাকবে না, এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, এখন আমরা স্ট্রেস দেখব। আপনারা তো স্ট্রেস বের করে শিখছেন গত সেমিস্টারে, যেহেতু আপনাদের প্রিস্টেস ছিল, প্রিস্টেস থাকলে স্ট্রেস অবশ্যই থাকবে। স্ট্রেসকে আমরা সাধারণত সিগমা দিয়ে প্রকাশ করি, এখানে আমরা ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করব। আমাদের এই সাবজেক্টের জন্য আমরা স্ট্রেসকে সবসময় ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করব। এফ ইকুয়ালস টু কি হবে? স্ট্রেস ইকুয়ালস টু কি জানি কেউ? স্ট্রেস ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি নাকি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এফ বাই এ। এফ বাই এস এর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল।
এফ বাই এ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রেস, ফোর্স বাই এরিয়া। আচ্ছা, একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল বা রেজিস্টিং যে ফোর্স, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে তার স্ট্রেস। আর নর্মাল যে ফোর্স সেটাকে বলে প্রেসার। ঠিক আছে, ডিফারেন্স কিন্তু আছে এখানে স্ট্রেস এবং প্রেসারের মাঝে। একক ক্ষেত্রফলের উপযুক্ত বলকে বলে প্রেসার। হ্যাঁ, একক ক্ষেত্রফলের উপরে যে রেজিস্ট্যান্স যে ফোর্স আছে সেটাকে বলে স্ট্রেস। আচ্ছা, তো একই জিনিস আসলে এভাবে একইভাবে বের করতে হয়, ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই এরিয়া বের করলাম। এখন আমাদের যে একটা বিমটা নরমাল যখন অবস্থায় আছে তখন বিমটা কি হবে, এরকম ভাবে ডিফ্লেক্ট করা ট্রাই করবে না? এরকম ভাবে ডিফ্লেক্ট হয় তাহলে উপরে কি হবে, কম্প্রেশন নাকি টেনশন? উপরে কম্প্রেশন স্যার, কম্প্রেশন। উপরে কম্প্রেশন। কম্প্রেশন কি আমরা কি বলি, পজিটিভ নাকি নেগেটিভ? কম্প্রেশনটা হচ্ছে স্যার নেগেটিভ। কম্প্রেশন সরি স্যার, পজিটিভ, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। কম্প্রেশন নেগেটিভ আর টেনশন পজিটিভ পজিটিভ। আচ্ছা, তো আমার এই কম্প্রেশনের জন্য যে স্ট্রেস আসবে সেটাও তো নেগেটিভ হবে। জি স্যার। তো সেই স্ট্রেসটাকে আমরা বলতেছি নেগেটিভ এম ওয়াই বাই আই। ঠিক আছে, আর এইটাকে বলতেছি প্লাস এম ওয়াই বাই আই। ঠিক আছে, এই স্ট্রেসটা আসতেছে কেন? এই যে বেন্ডিং হচ্ছে, এই যে বেন্ডিং হচ্ছে সেলফ ওয়েটের জন্য বা লোডের জন্য। হ্যাঁ, এই বেন্ডিংটার কারণে আমার যে স্ট্রেসটা আসছে সেই স্ট্রেসের ভ্যালু হচ্ছে এটা মাইনাস এম ওয়াই বাই আই হচ্ছে টপে, আর বটমে হচ্ছে প্লাস এম ওয়াই বাই আই। হ্যাঁ, আমরা এই পোর্শনগুলোকে বলবো ফাইবার। হ্যাঁ, টপ ফাইবার এবং বটম ফাইবার। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্রেস পাইলাম। হ্যাঁ, আর নরমাল যে কমন যে স্ট্রেস মাইনাস এফ বাই এ, এটা অলওয়েজ নেগেটিভ হবে। কনক্রিট যেহেতু কম্প্রেশন নেয় সেহেতু এটা অলওয়েজ নেগেটিভ হবে। ঠিক আছে, প্রেসারের জন্য যে স্ট্রেসটা। ঠিক আছে, আর মোমেন্টের জন্য যে স্ট্রেস যেটা টপে হবে নেগেটিভ আর বটমে হবে পজিটিভ। ঠিক আছে, এখন যদি কনসেন্ট্রিক্যালি স্ট্রেস, তাহলে ইসেন্ট্রিসিটি না থাকার কারণে ইসেন্ট্রিসিটির জন্য আর কোনো স্ট্রেস আমরা পাবো না। তাহলে এই দুইটা স্ট্রেসের যোগফল, এইটা এবং এইটা, এই দুইটার যোগফলই হবে আমার টোটাল স্ট্রেস। তাহলে টপে কি হবে, এটা তো অলওয়েজ মাইনাস এফ বাই এ। ঠিক আছে, এটা তো কমন মাইনাস এফ বাই এ, আর এটা কি উপরে মাইনাস ছিল, এই যে মাইনাস, এই দুটো যোগফল হচ্ছে আমার, এইটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, আমার টোটাল স্ট্রেস যদি বলো এই বিমের উপর টোটাল কি পরিমাণ স্ট্রেস আসতেছে, তখন ওখানে আমাকে শুধুমাত্র এই সূত্রটা বের দিয়ে বসাইলেই হবে। আর এটা হচ্ছে বটমের জন্য কি, এটা সেকেন্ডটা হচ্ছে প্লাস। এখানে এফ আমরা জিনিস মনে রাখবো, ক্যাপিটাল এফ গুলোকে আমরা ফোর্স। হ্যাঁ, যতগুলো ফোর্স আমরা পাবো অন্ততপক্ষে এই সাবজেক্টের জন্য, শুধুমাত্র এই সাবজেক্টের জন্য যত ফোর্স থাকবে সবগুলো ফোর্সকে আমরা বড় হাতের এফ দিয়ে লিখবো, আর যতগুলা স্ট্রেস আমরা পাবো সবগুলোকে ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করবো। তাহলে একটা ডিস্টিংক্ট থাকবে, সবসময় মনে রাখা যাবে। তো আমাদের এই সাবজেক্টে যাই কিছু করি না কেন, সবগুলো স্ট্রেসকে ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করব, আর সবগুলো ফোর্সকে বড় হাতের এফ দিয়ে প্রকাশ করব। হ্যাঁ, এটা একটু মনে রাখেন অথবা লিখে রাখেন, ফোর্সের জন্য বড় হাতের এফ, স্ট্রেসের জন্য ছোট হাতের এফ। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে এ, মানে এটা হচ্ছে এসি আসলে মেইনলি। হ্যাঁ, কনক্রিটের এরিয়া যে ক্রস সেকশনটা আছে সেই ক্রস সেকশনের যে এরিয়া হবে এটা হচ্ছে আমাদের এই এ। আর মোমেন্ট আমরা বের করবো, লোড দেয়া থাকবে, লেন্থ দেয়া থাকবে, সেখান থেকে বের করবো, অথবা মোমেন্ট দেয়া থাকবে। এটা হইতে পারে মোমেন্টের ভ্যালুটা দেয়া থাকবে, ওই আর কি কিরকম। ঠিক আছে, এম। হ্যাঁ, ওয়াই আবার একটু ভিন্ন। ওয়াই হচ্ছে কি, যখন আমরা টপের জন্য হিসাব করতেছি তখন টপ ফাইবার থেকে এই সিজির দূরত্ব, আমাদের যে স্ট্রাকচারে সিজি আছে এক্সিসের সিজি, সেই এক্সিসের সিজি দূরত্ব হচ্ছে ওয়াই, তো এটাকে আমরা ওয়াই টপও বলতে পারি। আর এই যে নিচের ওয়াইটা দেখতেছি এটা হচ্ছে এই বটম ফাইবার থেকে সিজি দূরত্ব। ওয়াই এর মান কি বললেন? ওয়াই এর মান সেম নাও হইতে পারে।
ওয়াই উপরের ওয়াই এবং নিচের ওয়াই সবসময় সেম না হইতে স্যার পারে। কনসেন্ট্রিক্যালি পি স্টেট বিমের জন্য সেম হওয়ার কথা, কারণ স্যার যেহেতু সেন্টার দিয়ে যাচ্ছে। এই তো বললাম সবসময় সেম না হইতে পারে, কিন্তু সেম হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম হবে। মিড টার্ম পর্যন্ত সেম হবে, মিড টার্মের পরে আর সেম হবে না। আচ্ছা ঠিক আছে, তো মিড টার্মের পরে আমরা একটু সবাই একটু অভিজ্ঞ হয়ে যাব, হ্যাঁ একটু মোটামুটি ম্যাচিউর হয়ে যাব এই সাবজেক্টে, তো তখন একটু কঠিন জিনিসগুলো আসবে, সহজগুলাই মিড টার্মে দেওয়া হয়েছে আপনাদের। তারপরে দেখি আর কিছু দেয়া যায় কিনা, এখনো ডিসিশন হয় না। না স্যার 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 স্যার, যা দিছেন স্যার এইটাই ভালো করে শিখাই দেন। আচ্ছা ঠিক আছে, দেখি সময় সময় পাওয়া যাবে না হয়তো বা। আচ্ছা এই হলো এসেন্ট্রিসিটি না থাকলে এই দুটো যোগফল হচ্ছে আমাদের টোটাল স্ট্রেস। আচ্ছা টোটাল স্ট্রেস পেলাম, হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথমটা ছিল প্রেসারের জন্য, তারপরে এক্সটার্নাল মোমেন্টের জন্য, তারপর এটা হচ্ছে টোটাল যা। আচ্ছা এটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখলাম, হ্যাঁ স্ট্রেস ডিস্ট্রিবিউশন অ্যাক্রস এ কনসেন্ট্রিক্যালি পিস্টেস কংক্রিট সেকশন। এখন আমরা দেখব ইসেন্ট্রিক্যালি কংক্রিট পিস্টেস মেম্বারের স্ট্রেস ডিস্ট্রিবিউশন। হ্যাঁ আচ্ছা প্রথম দুইটা তো সেম, এটা ছিল এক্সটার্নাল লোডিং এর কারণে, লোডিং আসলে কি হবে, উপরে নেগেটিভ হবে, কম্প্রেশন হবে, নিচে টেনশন হবে, পজিটিভ নেগেটিভ। আচ্ছা থার্ড পয়েন্ট যেটা আছে এটা ইসেন্ট্রিসিটির জন্য, রিলেটিভ প্রিস্টেস ইসেন্ট্রিসিটি। তখন যদি আমার ইসেন্ট্রিসিটি আসে আমার স্ট্রাকচারে, আচ্ছা তো আমি জাস্ট একটা রড দেখাচ্ছি, বাকিগুলো দেখাচ্ছি না। ইসেন্ট্রিসিটি যদি আসে তো আমাদের স্ট্রাকচারটা কি হবে, উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে, কিছুক্ষণ আগে দেখলাম। তো এরকম যদি হয়, হ্যাঁ আমি ধরে নিচ্ছি আমার স্ট্রাকচারটা একেবারে ওয়েটলেস, হ্যাঁ আমার স্ট্রাকচারে কোনো ওয়েট নাই। কোনো ওয়েট যদি না থাকে তাহলে আমার যে রিইনফোর্সমেন্ট আছে সেটা যেদিকে যেতে চাইবে স্ট্রাকচারও তো সেদিকে যাবে। হ্যাঁ তো এটাকে ওয়েটলেস ধরে ডিজাইন করতে মানে চিন্তা করতে হবে আর কি। হ্যাঁ তো স্টিলটা উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করতেছে, তার মানে আমার পুরো স্ট্রাকচারটা এরকম হয়ে যাচ্ছে, এখানেও সেম পুরো স্ট্রাকচারটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, টেনশন নাকি কম্প্রেশন? ওখানে স্যার টেনশন। টেনশন তার মানে পজিটিভ। আচ্ছা তাহলে এখন উপরের দিকে স্ট্রেস যেটা ছিল, হ্যাঁ তো স্ট্রেস হবে এম ওয়াই বাই আই। ঠিক আছে এটা কি হবে, পজিটিভ। তো এখানে তো এম তো পাবো না, শুধুমাত্র স্টিলের জন্য তো আমরা এম পাবো না। তাহলে এমটা কিভাবে বের করা যায়, এমটা বের করার জন্য এখানে একটা সহজ একটা জিনিস ইউজ করা হয়েছে, ফোর্স। ফোর্স আমরা জানি ইনটু ইসেন্ট্রিসিটি, ফোর্স আমরা জানি, ইসেন্ট্রিসিটি আমাদের দেখা যাচ্ছে বা আমরা হাতের কাছে থাকলে বের করতে পারবো। ঠিক আছে তাহলে এখানে আমাদের স্ট্রেস কি হলো, প্লাস এফ ইউ ওয়াই বাই আই। তাহলে টপে হচ্ছে প্লাস এফ ইউ ওয়াই বাই আই, এখানে ওয়াই মানে ওয়াই টপ, আর নিচে হবে কি কম্প্রেশন হচ্ছে নেগেটিভ এফ ইউ ওয়াই বাই আই। হ্যাঁ এটা আবার ওয়াই হবে ওয়াই বটম। যদি ওয়াই ডিফারেন্স থাকে তো দুইটা দুই রকম ভ্যালু আসবে, আর ওয়াই যদি সেম আসে তাহলে একরকমই ভ্যালু আসবে। ওয়াই সেমই থাকার সম্ভাবনা বেশি, তারপরেও যদি ডিফারেন্স থাকে আপনারা একটু প্র্যাকটিস করে নিন। হ্যাঁ যদি ডিফারেন্স থাকতেও পারে, সবসময় যে সেম থাকবে তা তো না, ডিফারেন্স থাকবে কিনা সেটা দেখার জন্য আপনাদের স্ট্রাকচারের ক্রস সেকশনের ছবিটা দেখে বুঝতে পারবেন। ক্রস সেকশনে যদি এরকম রেক্টেঙ্গেল আকারের হয় তাহলে তো সেম থাকবে, কিন্তু ক্রস সেকশনে যদি একটু উপরের দিকে ভেঙে দেওয়া হয়, হ্যাঁ তখন তো আর হবে না, বা উপরের দিকে একটু ছোট করে দেওয়া হয়, তখন আপনাকে কিন্তু ওয়াইটা বের করে নিতে হবে। আর আশা করি আপনারা সবাই ওয়াই বের করাটা জানেন, কিভাবে ওয়াই বের করতে হয়, না জানলে দেখে নিন ওয়াই সিজি কিভাবে বের করে। আমার হেল্প লাগলেও বললেন, সমস্যা নেই। আচ্ছা তো এখন প্রেসারের জন্য যে স্ট্রেস সেটা জানি, মোমেন্টের জন্য জানি, ইসেন্ট্রিসিটির জন্য যে স্ট্রেস সেটা বের করলাম মাত্র। এখন এই তিনটা জিনিসের যোগফল হবে আমার টোটাল স্ট্রেস। হ্যাঁ তো আমাদের ম্যাক্সিমাম টাইমে কাজ করা লাগে কি, টপ আমাদের স্ট্রাকচারের টপ ফাইবার এবং বটম ফাইবার আছে, দুইটা ফাইবারে স্ট্রেসটা আমাকে ক্যালকুলেট করা লাগে। হ্যাঁ এখন এই স্ট্রেসটা তো কমন, ঠিক আছে, এটা টপ ফাইবারেও যা বটম ফাইবারেও সেম। আচ্ছা এখন আমরা কি করব, সবগুলো টপ ফাইবার যোগ করব, সবগুলো বটম ফাইবার যোগ করব। টপ ফাইবারের মাইনাস এফ বাই এ, এখানে টপ ফাইবারের মাইনাস এম ওয়াই বাই আই, এখানে টপ ফাইবারের প্লাস এফ ইউ ওয়াই বাই আই যোগ করে এখানে টপ ফাইবারের টোটাল স্ট্রেসটা পাইলাম। হ্যাঁ আবার এখানে বটম ফাইবারের ক্ষেত্রে মাইনাস এফ বাই এ, তারপরে প্লাস এম ওয়াই বাই আই প্লাস এফ ওয়াই বাই আই, এই তিনটা জিনিস এখানে
যোগ করে টোটাল স্ট্রেসটা পেলাম। ফিগারটা যেরকম হবে তা না। হ্যাঁ, আমি এখানে কি করছি দেখেন, বাম পাশে নেগেটিভ ধরছি, ডান পাশে পজিটিভ ধরছি। হ্যাঁ, এই যে বাম পাশে নেগেটিভ, ডান পাশে পজিটিভ, ডান পাশে পজিটিভ, বাম পাশে নেগেটিভ। হ্যাঁ, আপনাদের রেজাল্ট যে ভ্যালু যেটা আসবে, ভ্যালু যদি পজিটিভ আসে তো এগুলো এখানে পজিটিভ দিতে হবে, ভ্যালু যদি নেগেটিভ আসে তো নেগেটিভ দিতে হবে। হ্যাঁ, মনে করেন এটা আপনাদের পজিটিভ আসে তাহলে এইদিকে আসবে ফিগারটা, এটা নেগেটিভ আছে তাহলে এইভাবে আসবে। হ্যাঁ, আপনাদের যা ভ্যালু আসবে সেই দিকেই ফিগারটা হবে। ঠিক আছে, তো সেখান থেকে আপনার ইচ্ছা করলে প্রতিটা পয়েন্টে আলাদা আলাদা, মনে করেন 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি উপরে উপরে বা কোন পয়েন্টে আমার স্ট্রেসের ভ্যালুটা কত আছে সেটাও আমরা বের করতে পারবো। হ্যাঁ, যদি বলা হয় যে টপ ফাইবার থেকে 3 ইঞ্চি নিচে স্ট্রেসের ভ্যালুটা কত সেটা বের করে দেখাও। হ্যাঁ, পরীক্ষা আসতে পারে কিন্তু এরকম। তো তখন আপনারা এইভাবে করে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে বের করবেন। আশা করি সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আপনারা বের করতে পারেন। না পারলে ক্লাসে মনে করায় দিয়েন, সমস্যা নাই। ক্লাসে না দেখালেও কিন্তু পরীক্ষা আসতে পারে, যেহেতু সিলেবাসটা এখন অনলাইন পরীক্ষা। ঠিক আছে, এই হচ্ছে আপনার এই যে দুইটা সূত্র দেখতেছেন, এই যে একটা সূত্র, এই যে একটা সূত্র, এই দুইটা সূত্রই হচ্ছে আপনাদের এই পুরা সাবজেক্টের একমাত্র কি বলে এটাকে মৌলিক সূত্র। হ্যাঁ, একমাত্র মৌলিক সূত্র এই দুইটাই। আপনি যত ম্যাথই করেন এই দুটো সূত্র লাগবে, একেবারে মিড টার্মের আগেও এবং মিড টার্মের পরেও। মিড টার্মের পরেও একেবারে ভার্সিটি পাস করার মানে হচ্ছে এই সেমিস্টার পাস করার আগ পর্যন্ত এই দুইটা সূত্র লাগবে। তার মানে মিড টার্মের পরীক্ষার পরে এই সূত্রগুলো ভুলে যাওয়া যাবে না। মিড টার্মের পরেও আমাদের ম্যাথ আছে অনেকগুলা, সেখানে অনেকবার এগুলো রিভিউ আছে। তো কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন আর এই সূত্রগুলো যেন না ভুলি। আর পারলে সূত্রগুলা বুঝে, হ্যাঁ, না বুঝে না, বুঝে মুখস্থ করবেন। হ্যাঁ, 3টা টার্ম আছে প্রত্যেকটা জায়গায়, যদি ইসেন্ট্রিক্যাল হয় আর কনসেন্ট্রিক্যাল হলে 2টা টার্ম। হ্যাঁ, 2টা টার্ম শুধুমাত্র এফইউআই নাই। কেন নাই? কারণ এখানে ইসেন্ট্রিসিটি নাই, ই এর ভ্যালু 0, এই কারণে ওই পয়েন্টটা নাই। হ্যাঁ, তাহলে এখানে এমওয়াই এর আগে টপে মাইনাস, বটমে প্লাস, এভাবে জাস্ট কারণগুলো সহ যুক্তিগুলো সহ যদি মনে রাখেন তাহলে ইনশাআল্লাহ মনে থাকবে, ভুলবেন না সহজে। ঠিক আছে, এটা ছিল স্ট্রেস ডিস্ট্রিবিউশন অ্যাক্রস অ্যান ইসেন্ট্রিক্যালি প্রিস্টেজ কংক্রিট সেকশন। আচ্ছা, আর কোনো কিছু আছে জিজ্ঞাসা করার? আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন, বুঝছেন কিনা, ক্লিয়ার হয়েছে কিনা। আজকে আমরা নতুন আর কিছু আলোচনা করব না, আমাদের সিলেবাস তো ছোট, বেশি তাড়াতাড়ি গেলে আবার আগে শেষ হয়ে যাবে। আর আপনাদেরকে একটু সময় দেই, নিজেরা একটু প্রিপারেশন নেন। হ্যাঁ, যেহেতু ক্লাস টেস্ট হবে কিন্তু যা পড়ানো হচ্ছে এগুলোর ভিতর থেকে থিওরিটিক্যাল, হ্যাঁ, এবং শীট থেকে কিছুই থাকবে না, দুটাই কিন্তু বলে দিলাম। হ্যাঁ, ক্লাস টেস্ট হবে আপনাদের থিওরি যা পড়ানো হচ্ছে সবগুলোর উপরে, এবং শীট থেকে কিছুই পাবেন না। পাবেন কোথায়? ক্লাস লেকচারে যা আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, তো আশা করতেছি আপনারা ক্লাস শুনতেছেন, পারলে সাথে সাথে নোটও করতেছেন। পরে ভিডিও দেখে শিখে ফেলবেন, একটু টাফ, সাথে সাথে নোট করে রাখাটাই বেটার। যদি কোনো ইম্পর্টেন্ট কোনো টপিক থাকে বা কিছু থাকে মনে হয় যে স্যার এটা বলছে, এটা রাখা যায়। এখানে একটা ইকুয়াল চিহ্ন হবে, এটা দেওয়া হয় না এখানে, এখানেও একটা হবে ইকুয়াল চিহ্ন। আচ্ছা, আপনারা প্রিন্ট করে নিন মডেলগুলা পারলে। আচ্ছা, সবাই এখন অ্যাটেন্ডেন্সটা দিবেন, দাঁড়ান দেখতেছি। স্যার চ্যাটে তো ওই যে দেওয়া যাচ্ছে না আর কি, ডিসেবল করে দেওয়া যাবে। অফ করে রাখছিলাম কারণ আপনারা যেভাবে লেখা শুরু করছেন ক্লাসে মনোযোগ নাই কারোর। ও আচ্ছা, সবাই চ্যাটে নিয়ে ব্যস্ত। নাম তো দেওয়ার দরকার নেই, শুধু আইডি দিলেই হচ্ছে। শুধু আইডি দিলেই হচ্ছে। আচ্ছা, কে নিয়েছিলেন দায়িত্বটা বলেন তো একটু, আছেন আজকে? জি স্যার। আপনি আজাদুল ইসলাম? জি স্যার। আমি কিন্তু আপনাদের এই চ্যাটে কারা কারা আইডি লিখতেছেন এই ফাইলটাও কিন্তু আমি আপলোড করে দিয়েছি মনে হয় আগের ক্লাসের গুলো, দেখছেন? জি স্যার, জি স্যার। দেখেন, মিলাই দেখেন, ওইখানে সবগুলো থাকবে, কারোরটা মিস হলে ওইখানে পাবেন হয়তো বা। তো তারপরে কিন্তু সিরিয়ালি কিন্তু রাখবেন, এগুলা উল্টাপাল্টা করেন না আবার। স্যার আমার কাছে গত শনিবার একটা আছে স্যার, আর আজকেরটা হবে। আগেরটা যে কার কাছে ছিল আপনি বললেন সে তো ছিল না। শনিবারেরটা মনে হয় আমি দিয়ে দিছি, গুগল ক্লাসরুমে দিয়ে দিছি। গুগল ক্লাসরুমে আমার যে ভিডিওটা আপলোড করছি সেটার সাথে আরেকটা চ্যাট দেয়া আছে।
তো দেখে নিন। আচ্ছা দাঁড়ান আমি দেখি দিছি কিনা। এই যে 21 তারিখ শনিবার না, এই যে B2, হ্যাঁ এই যে এখানে দেয়া আছে স্যার 2 তারিখ। তারপরে আগেরটা ছিল এইগুলো তো জুমের স্যার, জুমে যারা ক্লাস করছি আমরা তাদের। হ্যাঁ হ্যাঁ সেটাই তো। আর জুম বাদে জুম বাদের গুলো আপনাকে লিখতে হবে না, জুম বাদের গুলো লিখতে হবে না, শুধু জুমের গুলো লিখবেন। এই যে এখানে অ্যাটেন্ডেন্স 13 জন আছে, হ্যাঁ 2 তারিখের ক্লাসে 13টা আইডি থাকবে আপনার কাছে, আপনি জি স্যার 13টাই ছিল স্যার, মিলাই নিয়েছিল স্যার। ঠিক আছে। তারপরে আজকে কতজন, আজকে আমি 18 জন দেখছিলাম, এখন আবার কম দেখা যাচ্ছে। আচ্ছা আজকে এখন 16 জন আছে, হ্যাঁ এত 15 জন আছে টোটাল আমি ছাড়া, তো 15টা আইডি হবে আর কি। তো প্রথম দিকে আইসেই আপনারা অ্যাটেন্ডেন্স দিবেন না, অ্যাটেন্ডেন্স দিলে অনেক সময় হয় কি কোনো কারণ নেট প্রবলেম হলে অনেক সময় চলে যায়, আমার কাছ থেকেও চলে যায় মাঝে মাঝে, সেই কারণে অ্যাটেন্ডেন্সটা ক্লাসের শেষের দিকে দেওয়াটাই বেটার। স্যার 15টা আছে স্যার। হ্যাঁ 15টাই হবে। আচ্ছা আমি একটু আইডি গুলো বলি, আপনারা মিলাই দেখেন কেউ মিসিং আছেন কি। জি স্যার। 150, 103, 141, 159 ইরেগুলার, 132, 144, 096, 97, 95, 114, 150, 159 মনে হয় দুইবার আসছে। স্যার আগে একটা ছিল। আচ্ছা আচ্ছা ইরেগুলার ইরেগুলার দুইটাই দুইজনই আছে, হ্যাঁ দুইজনই উপস্থিত। হ্যাঁ তারপরে 132, 076, 103 মনে হয় দুইবার আসছে। জি স্যার। 104, 131 মনে হয় দুইবার আসছে। 143, 159 স্যার 131 আমার যেটা, আমার তো আইডির পাশেও ওই মানে আপনার জুম আইডির পাশেও না আইডি লেখা, আর চ্যাট করলে আরেকবার যাই স্যার। না ঠিক আছে, সেটা আমি বলি নাই, দুইবার পাঠাইছে, আচ্ছা সমস্যা নাই। আর 159 মনে হয় দুইবার 4বার পাঠাইছে দুইজনে, হ্যাঁ সাদিত হুসাইন 159 দুইবার, আর হুমায়ুন কবির 159 দুইবার। তো দেখেন কতজন হয়, 132 দুইবার, হ্যাঁ 15 জনই হওয়ার কথা, এই 15 জনই থাকবে আজকে অ্যাটেন্ডেন্স। স্যার আমি প্রথম থেকেই স্যার মানে প্রথমে যারা দিছে স্যার আমি ওইটা আমার এখানে লিখে রাখছিলাম স্যার আমার পিসিতে। আচ্ছা তাহলে এই যে এখন দেখা যাচ্ছে 17 জন, আচ্ছা তাহলে 17 জন হবে। জি স্যার 17 জন হবে। ঠিক আছে। প্রথমে এসে আর অ্যাটেন্ডেন্স দিয়েন না, নাহলে তো আমার চ্যাট অফ রাখতে হবে। জি স্যার 17টা আছে। আচ্ছা হ্যাঁ বল। বলে তো প্রথমেই দিতে, সেটা স্যার সবাই প্রথমেই দেয়। প্রথমে দিলে অনেক সময় চলে যায়, নেট কানেকশন চলে গেলে বা কোনো প্রবলেম হলে আইডি আপনাদের কাছ থেকে কিন্তু কমেন্টগুলো চলে যায় মাঝে মাঝে আমার কাছে, স্যার আমরা দেখতে পাই না স্যার। হ্যাঁ সেই কারণে আমি বলি প্রথমে দেওয়ার কোনো দরকার নেই, একসাথে দিব সবাই, আমাদের কাছে যেহেতু সময় আছে, সময় তো অভাব নেই। তো লাস্টের দিকে লাস্টের 10 মিনিট নিয়ে দিলে সমস্যা নেই কোনো। আচ্ছা ঠিক আছে সবাই অ্যাটেন্ডেন্স কমপ্লিট হয়ে গেছে না, আর কেউ বাকি আছেন কি? আচ্ছা না স্যার আপনাদের আর কিছু বলার আছে বা জিজ্ঞাসা করার আছে কি? আজকে নেই স্যার। আজকে না, আচ্ছা ঠিক আছে। আপনাদের কি ওই ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সিলেকশন হয়েছে? আমাকে তো মনে ইমেল করার কথা ছিল। স্যার সবার ইনফরমেশনটা এখনো পর্যন্ত পাইনি স্যার। এখন থেকে কাজ কিন্তু পুরোদমে করতে হবে, মিড টার্মের পরে আপনারা একদম সময় পাবেন না, আপনারা বিজি হয়ে যাবেন, আমাদের সিলেবাসও বড়, প্রথম সপ্তাহ থেকে আমরা ক্লাস শুরু করব, তখন কিন্তু কাজ করতে পারবেন। আমি চাচ্ছি মিড টার্মের আগে পারলে শেষ করে ফেলা যায় কিনা। হ্যাঁ স্যার আমাদের সেকশনের কাজটা শুরু হয়ে গেছে স্যার, সবগুলাতেই কাজ শুরু করতে হবে। হ্যাঁ আর আমি তো আগামী সপ্তাহে আপনাদের তো চেক করব সবারটাই, হ্যাঁ তো একটু তাড়াতাড়ি করবেন, আর একটু তো বেশি শিখতে চাইলে একটু বেশি পরিশ্রম করা লাগবে অবশ্যই। স্যার কাজটা কি প্রতি গ্রুপ থেকে একটা করে করতে হবে নাকি গ্রুপ থেকে বা ইন্ডিভিজুয়াল ভাবে করতে হবে? প্রতি গ্রুপ থেকে একটা করে, এবং সবাইকে পার্টিসিপেট করতে হবে, সবারই ভাইবা হবে, সবাইকে প্রেজেন্টেশন দেয়া লাগতে পারে। হ্যাঁ মানে হচ্ছে নিজের নাম্বার নিজেকে পাইতে হবে, আপনার গ্রুপ ভালো করছে দেখে যে আপনি ভালো মার্ক পাবেন তা না।
হ্যাঁ, গ্রুপ ভালো করছে তার মানে সবাই ভালো মার্ক পাবে না, যারা কাজ করছে তারাই ভালো মার্ক পাবে। ঠিক আছে, যে এখানে 25 থেকে 30 মার্ক থাকবে, এটা তো আর এমনিতে ফ্রিতে দিয়ে দেওয়া হবে বিষয়টা হচ্ছে যে স্লাইডটা তৈরি করবে স্যার, ওটা সবাই নিয়ে হ্যাঁ, সবাই নিয়ে স্টাডি করবে। স্লাইডটা তৈরি করার আগেও সবাই আপনাকে হেল্প করবে, যে কাজটা করবে সবাই আপনাকে তথ্য দিবে, হ্যাঁ, গুছায় দিবে। একজন কারোর একার কাজ তো না এটা, বা দুইজনের কাজ না। গ্রুপ মেম্বাররা সবাই, যদি 10 জন মেম্বার থাকে 10 জনকেই কাজ করতে হবে। হয়তো বা একজনে স্যার এটা কোন টপিকের উপরে স্যার প্রেজেন্টেশনটা করতে হবে স্যার? এটা এখন বলে বোঝানো যাবে না, আমার আরো 1 ঘন্টা লাগবে এখন বললে বুঝাইলে। হ্যাঁ, আপনার গ্রুপ মেম্বার যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। বিশাল বড় টপিক। হ্যাঁ, এখন 1 মিনিট বা 2 মিনিটে বলা যাবে না এটা। তার প্রথম ক্লাসের ভিডিওটা দেখলেই বোঝা যাবে, ওই হ্যাঁ, ভিডিওটা দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রথম ক্লাসে ভিডিওটা দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, আর নিয়মিত কাজ করতে হবে। ক্লাস করবেন কিনা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি ক্লাস করেন তাহলে আপনাদের কিছু কিছু টপিক আছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমাদের মিড টার্মের সাথেই দেখবেন যে অনেকগুলো টপিক ওখানে ক্লিয়ার হয়ে যাবে, বুঝতেও সহজ হবে। সেই কারণে আমি বলবো ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশনটাতে ভালো করতে হলে ক্লাসটা ভালো করে করতে হবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।